তাহলে ওটা কিসের দাগ? ও কিছু না বাবা, আমার ঘুমের ঘরে হাত পা ছোড়াছুড়ির অভ্যাস আছে তো। গতকাল রাত্রে ঘুমানোর সময় কয়েল জ্বালাইনি। রাতে হয়তো মশা বসেছিল, আর আমি সেই মশা মারার জন্য নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছিলাম। এটা সেই থাপ্পড়ের দাগ হবে হয়তো। পাগলি মেয়েটা বলে কি? এখন থেকে মনে করে সব সময় কয়েল জ্বালিয়ে ঘুমাবে, কেমন? বাবা, এ ধরনের মশা কিন্তু খুব বিপজ্জনক। কয়েলের সামান্য বিষে এসব মশা কিন্তু মরে না। ভাইয়া ভাবির সংসারের বয়স মাত্র 4 বছর। প্রথম প্রথম সবই ঠিক ছিল। হুট করে মা মারা যাওয়ার পর থেকেই ঝামেলা শুরু হলো। এখন ভাবি সামান্য একটু ভুল করলেই ভাইয়া ভাবির গায়ে হাত তোলে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভাবির সহ্য করার ক্ষমতা অসীম। জোরে জোরে থাপ্পড় খাওয়ার পরও তার কান্নার আওয়াজ রুমের বাইরে আসে না। দাঁতের সাথে দাঁত চেপে সব কষ্ট সহ্য করে নেয়। ছাদের এক কোণে দাঁড়িয়ে এসব কথা ভাবছি আর সিগারেট খাচ্ছিলাম। ভাবি যে কখন ছাদে এসেছে আমি টেরই পাইনি। আমার হাতে সিগারেট দেখে ভাবি আমাকে ধমক দিয়ে বলল, বাহ, খুব ভালো। সবেমাত্র ভার্সিটিতে উঠেছিস, এখনই সিগারেট ধরে ফেলেছিস। কয়েকদিন পর তো মদ গাঁজা সবই ধরবি। তাও ভালো, আমি তো শুধু সিগারেট খাই। ভাইয়ার মতো তো প্রতিদিন কারো রক্ত চুষি না। রিয়াজ, তোর এইসব খোঁচা দেওয়া কথাগুলো আমার একদমই সহ্য হয় না। রোজ রোজ তুমি যে ভাইয়ার হাতে মার খাও সেটা সহ্য হয়, তাই না? অনেকক্ষণ ধরে বসে বসে দেখছি ভাবি আমার রুমে এসে আলমারির কাপড় চোপড়গুলো নাড়াচাড়া করছে, টেবিলের গুছানো বইপত্রগুলো আবার গুছিয়ে রাখছে। ভাবির এসব কাজকর্ম দেখে আমি ভাবিকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাবি, তুমি কি আমায় কিছু বলতে এসেছো? রিয়াজ, তোর কাছে কি 1000 খানিক টাকা হবে? আমি কয়েকদিন পর দিয়ে দিব। তোর ভাইয়া আজ একটু রেগেছিল তো, তাই আর টাকা পয়সা চাইতে পারিনি। আমি কিছু না বলেই ভাবির হাতে 1500 টাকা দিয়ে দিলাম। ভাবি টাকাটা নিয়ে কিছু না বলেই তাড়াহুড়া করে বের হয়ে গেল। আমি কিছুটা কৌতূহলবশত চুপি চুপি ভাবির পিছু নিলাম। বাইরে গিয়ে দেখতে পেলাম ভাবি তার ছোট ভাইকে টাকাটা দিয়ে বলছে, তোর দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলাম। তোর টাকা লাগবে শুনে তোর দুলাভাই হাসি মুখে 2000 টাকা দিয়ে দিল। সেখান থেকে তোকে 1500 টাকা দিলাম, আর 500 টাকা আমি রেখে দিয়েছি। হায় রে মেয়ে মানুষ! স্বামী স্ত্রীকে পায়ের নিচে রাখলেও স্ত্রী তাকে মাথায় তুলে রাখে। স্বামী হাজার অন্যায় করলেও সেটা কারো কাছে বলে না, বরং নিজের স্বামীকে সবার কাছে বড় করে রাখে। এই দেশে কিছুই হবে না, দেশটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। চারিদিকে শুধু খুন আর আহাজারি, ধর্ষণ আর নির্যাতন। বাবা, আমি একটা জব পেয়েছি, মোটামুটি অনেক ভালো একটা জব। তুমি জব পেয়েছো সেটা ভালো কথা, এমন আসামির মতো মুখ শুকনো করে বলছে কেন? সবই তো ঠিক আছে বাবা, কিন্তু আপনার ছেলে এটা মেনে নেবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। চিন্তা করিস না মা, আমি মামুনকে বুঝিয়ে বলবো। মামুন, বৌমার একটা চাকরির অফার এসেছে। বৌমা চাকরিটা করতে চায়, তুই কি বলিস? এসব কি বলছো বাবা? আমি কি কম টাকা ইনকাম করি যে আমার বোর চাকরি করতে হবে? চাকরি কি মানুষ শুধু টাকার জন্যই করে? সংসারে আমরা মাত্র 3 জন, কাজের লোক 2 জন। বৌমা চাকরিটা করলে সমস্যা কি? তুই হাজার হাজার টাকা ইনকাম করলে কি কখনো বৌমাকে 500 টাকা দিয়ে বলেছিস এটা তুমি খরচ করো? মেয়েটা আজ একটা ভালো চাকরি পেয়েছে, করলে দোষ কি? শোনো বাবা, আমি চাই না আমার বউ চাকরির নাম করে অফিসের কলিগদের সাথে গিয়ে ডলাডলি করুক। ভাইয়া, এসব কি বলছো তুমি? তুমিও তো চাকরি করো, তার মানে তুমিও নিশ্চয়ই তোমার অফিসের মেয়ে কলিগদের সাথে গিয়ে ডলাডলি করো। তা না হলে এমন নিম্নমানের চিন্তা তোমার মাথায় আসার কথা না। খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? বড় ভাইকে যা তা বলছিস। তোমার মতন মেয়েদের গলা টিপে মেরে ফেলা উচিত। কারণ তোমাদের মতো কিছু মেয়ে আছে যারা স্বামীকে মাথায় করে রাখে, যার ফলে ভাইয়ার মতো কিছু কাপুরুষরা সেটার সুযোগ নেয়। ভাইয়া যখন তোমার গালে প্রথম থাপ্পড় বসিয়েছিল, তোমার উচিত ছিল সেদিনই ভাইয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা। তাহলে হয়তো ভাইয়া দ্বিতীয়বার তোমাকে থাপ্পড় মারার আগে একটু হলেও ভাবতো। বাবা, তুমি না বিকেলে বলছিলে যে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ তোমার অজান্তেই যে তোমার নিজের ঘরটাই নষ্ট হয়ে যাচ্ছে, সেটা একবারও ভেবেছো কি?
আচ্ছা সুমি, আমি যদি বিয়ের পর কখনো তোমার গালে থাপ্পড় মারি, তখন তুমি কি করবে? আমি তোমার নাক বরাবর একটা ঘুষি মারবো। অন্যায় করলে বুঝিয়ে বলবে, আমি শুধরে নিব। শুধু শুধু মারবে কেন? আমি সুমির কথা শুনে একটুও কষ্ট পাইনি, বরং আমার অনেক ভালো লাগলো। আমিও চাই আমার স্ত্রী এমন হোক, ভাবির মতো অন্যায় সহ্য না করে অন্যায়ের প্রতিবাদ করুক।